আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে রয়েছে আমি শারমিন নিপার। শুরুতেই জানিয়ে দেব নিটল টাটা সংবাদ শিরোনাম। এমপি আনারের হত্যাকারীরা চিহ্নিত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার আসবে ভারতের পুলিশ। প্রার্থী নিহতের ঘটনায় নরসিংদীর রায়পুরা উপজেলায় ভোট স্থগিত, এলাকায় থমথমে পরিস্থিতি। দ্বিতীয় টি-20তে আজ যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। হিউস্টনে ম্যাচ শুরু রাত 9টায়। শিরোনাম শুনছিলেন, এবারে যাব বিস্তারিত খবরে। কলকাতায় হত্যার শিকার ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ থেকে হাড্ডি ও মাংস আলাদা করে বিভিন্ন স্থানে ফেলে দিয়েছে খুনিরা। আজ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। 2 মাস আগে ঢাকায় এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়। ভারতের কলকাতায় খুন হওয়া ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মরদেহ নিয়ে ধূম্রজাল কাটছে না, কারণ দুই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মরদেহের বিষয়ে এখনও স্পষ্ট তথ্য দিতে পারেনি। বৃহস্পতিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানালো, হত্যার পর মরদেহ থেকে আলাদা করা হয়েছে হাড় ও মাংস। পরে কলকাতার বিভিন্ন স্থানে সেই হাড় মাংস ব্যাগে ভরে ফেলে দেয়া হয় এবং লাশটাকে এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না পায়, যার কারণে তারা বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে, অর্থাৎ হাড্ডির সাথে মাংসকে আলাদা করে ফেলেছে এবং সেটা একটা সুটকেসে করে, গ্রে কালারের সুটকেসে করে পাবলিক টয়লেটের কাছে একটা গাড়ি ওয়েট করছিল। ওইখানে গিয়ে সিয়াম, তার নাম সিয়াম, ওইখানে গিয়ে আমানুল্লাহ চলে আসে, আর সিয়াম জাহিদ ভারতীয় একজন ড্রাইভার, সেই ড্রাইভারটা হয়তো জানেও না কি নিয়ে তারা চলে যায়। গোয়েন্দা পুলিশ বলছে, এই হত্যার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিন, আর হত্যাকাণ্ড ঘটিয়েছেন আমানুল্লাহ ও তার বান্ধবী সেলেস্তা রহমান। এই 2 জন সহ আটক করা হয়েছে তানভীর নামের আরেকজনকে। কোনো আর্থিক কারণ নাকি আধিপত্য বিস্তার কেন্দ্র করে হত্যা হয়েছে তা তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের সংগঠক হিসেবে কাজ করেছে, যাকে রেখে আসছিল, তার নাম হচ্ছে আমানুল্লাহ। কিন্তু এই আমানুল্লাহ কিন্তু তার নাম আমানুল্লাহ না, সে কিন্তু সেখানে একটা নতুন পাসপোর্ট করে আমানুল্লাহ সেজেছে, কিন্তু তার নাম কিন্তু আরেকটা। ওই যে নামটা, সে কিন্তু পূর্ব বাংলা কমিউনিস্ট বড় নেতা ছিল, তার নাম গলাকাটা পার্টির নেতা। সে হলো মূল সংগঠক হিসেবে কাজ করেছে, তার নাম হলো শিমুল। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সংসদ সদস্য আনোয়ারুল হত্যাকাণ্ডে বাংলাদেশিরাই জড়িত, ভারতের কেউ জড়িত থাকার প্রমাণ এখনো পাওয়া যায়নি। প্রায় সবকিছুই আমাদের চিহ্নিত হয়েছে, কারা হত্যা করেছেন তাদেরকেও আমরা চিহ্নিত, প্রায় কাছাকাছি এসে গিয়েছি। আমরা শুধু ঘোষণার বাকি, ঘোষণাটা দেবো আমরা সম্পূর্ণ একমত হতে পারলে, 2 দেশের গোয়েন্দারা একমত হতে পারলে। ভারতীয় পুলিশ, ভারতীয় গোয়েন্দা সংস্থা সবাই কাজ করছেন, সবাই সিরিয়াসলি কাজ করছেন। কারাগারের সঙ্গে জড়িত মোটিভটা কি, এসবই আমরা বিস্তারিত বলব। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সংসদ সদস্য হত্যাকাণ্ডের ঘটনায় কলকাতায় বাংলাদেশি হাইকমিশন ও ভারতীয় পুলিশ একসাথে কাজ করছে। 2 দেশের গোয়েন্দারাই সমন্বিতভাবেই পুরো বিষয়টি উদ্ঘাটন করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে। আমাদের মিশন, বিশেষ করে কলকাতায় আমাদের যে হাই কমিশন অফিস আছে, তারা সেখানকার কর্তৃপক্ষ, পশ্চিম বাংলার কর্তৃপক্ষ, ভারতীয় কর্তৃপক্ষ, ভারতীয় পুলিশের সাথে নিবিড় যোগাযোগ রাখছেন। এবং যেহেতু বিষয়টা তদন্তাধীন, সেজন্য আমি বেশি কিছু বলতে চাই না। আপনারা খুব সহসায় সবকিছু জানতে পারবেন। তদন্তের প্রয়োজনে ভারতে বাংলাদেশের গোয়েন্দা টিম পাঠানো হবে বলেও জানিয়েছেন সরকারের 2 মন্ত্রী। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, এবারে এই পরিস্থিতি নিয়ে সরাসরি ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার। শাহরিয়ার, এমপি আনারের মেয়ে কবে কলকাতায় যাবেন, আর আপনার কাছে কোনো তথ্য আছে কিনা, এবং তার পাশাপাশি জানতে চাই এলাকার পরিস্থিতি কেমন দেখছেন? শারমিন, আমি এখন যে জায়গাটায় অবস্থান করছি, আপনি জানেন ভারতের নিউ মার্কেট এলাকায় যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের, সেই ঘটনার মাস্টার মাইন্ড যাকে চিহ্নিত করা হয়েছে আক্তারুজ্জামান শাহিন, তার বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গি গ্রামে।
আমার পিছনেই ঠিক দেখতে পাচ্ছেন কাঁটাতার দিয়ে ঘেরা, এরকম প্রায় 20 থেকে 25 বিঘা জমি এখানে ঘিরে রাখা হয়েছে। এখানে দুটি সুবিশাল বাংলো রয়েছে, প্রায় 15-20টি এসি ব্যবহার করা হয়েছে। রাতের অন্ধকারে কেউ এখানে প্রবেশ করতে পারে না। এছাড়া যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয় 100টি সিসি ক্যামেরা আছে এই ফাঁকা মাঠের মধ্যে অবস্থিত বাংলো বাড়িতে। এছাড়াও রয়েছে 4টি বিদেশি কুকুর, যে কুকুরগুলো কেউ এই বাংলোর ভিতরে প্রবেশ করলেই তাদেরকে কামড়িয়ে আহত করে। এ যেন স্বর্গরাজ্য অপরাধের। আর আপনি যে কথাটি বলছিলেন, বিকাল 3টার দিকে আমি ব্যক্তিগত সহকারী আব্দুর পর্যন্ত চেষ্টা করেছেন যে ভিসা পাওয়ার জন্য, এখনও ভিসা পাননি। ভিসা না পেলে আসলে তারা এখনও ভারতে যেতে পারেননি বলে আমি কিছুক্ষণ আগে কথা বললে যেটা জানতে পেরেছি। আর এলাকায় আসলে পুরো শোকের ছায়া নেমে এসেছে। নেতাকর্মীরা আশাহত হয়েছেন, হতাশ হয়েছেন যে এত জনপ্রিয় এমপি কেন বাইরের দেশে যে খুন হবেন, রাজনৈতিক প্রতিপক্ষ এলাকাতে থাকতে পারে, রেষারেষি থাকতে পারে, তবে তারা কোনোভাবেই এটা মেনে নিতে পারছেন না যে এত জনপ্রিয় এমপি পার্শ্ববর্তী দেশ ভারতে যে হত্যাকাণ্ডের শিকার হবে। শারমিন, এই ছিল আসলে আমার কাছে ঝিনাইদহ থেকে সর্বশেষ। শাহরিয়ার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। রাজধানীর পূর্ব বাড্ডার একটি বাড়ি থেকে 65টি হাত বোমা ও বোমা তৈরির কাঁচামাল সহ 3 জনকে আটক করেছে র্যাব। চলমান উপজেলা নির্বাচনে অস্থিরতা তৈরি করতে এসব বোমা তৈরি করা হচ্ছিল বলে জানিয়েছে র্যাব। আটককৃতদের জঙ্গি সম্পৃক্ততাও খুঁজে পাওয়া গেছে। বুধবার রাতে বাড্ডার টেকপাড়ায় বোমা তৈরির তথ্য পায় র্যাব 3। রাত 9টার পর ওই এলাকা ঘিরে ফেলে তারা। পরে বোম ডিসপোজাল ইউনিট পৌঁছালে অভিযান শুরু হয়। অভিযানে 65টি হাত বোমা ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম সহ ফাহিম, লিমন ও আকুল নামে 3 জনকে আটক করা হয়। র্যাব জানায়, আটককৃতরা জুতা কারখানায় কাজ করত। 22,000 টাকা চুক্তিতে বোমা তৈরি করতে ওই বাড়িতে যায় তারা। হাতে নাতে বোমা তৈরি অবস্থায় 3 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। একই সাথে এই স্থান থেকে 65টি প্রস্তুতকৃত গ্রেনেড সদৃশ যে বোমা এবং বোমা তৈরির বিপুল সরঞ্জাম সহ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। তিনি জানান, জব্দ করা বোমা জঙ্গিদের ব্যবহার করা বোমার সাথে মিল রয়েছে, তাই আটককৃতদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। সামনের দিকে অনেকগুলো ইভেন্ট আছে, উপজেলা নির্বাচন, সামনে ঈদ সহ অন্যান্য যে বড় সারা দেশে যে ধরনের ইভেন্টগুলি রয়েছে সেই ধরনের ইভেন্ট কেন্দ্রিক যে কোনো নাশকতায়ও এটি ব্যবহার হওয়ার সম্ভাবনা হয়তো থাকলেও থাকতে পারে। পরে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট বোমাগুলো নিষ্ক্রিয় করে। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। নরসিংদীর রায়পুরায় প্রতিপক্ষের হামলায় এক ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহতের ঘটনায় ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। নির্বাচনের প্রচারণায় বুধবার দুপুরে রায়পুরার মামদেরকান্দি এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয় 2 ভাইস চেয়ারম্যান প্রার্থী চশমা প্রতীকের আবিদ হাসান রুবেল ও তালা প্রতীকের সুমন মিয়ার সমর্থকদের মধ্যে। এ সময় 2 পক্ষের সমর্থকরা প্রথমে হাতাহাতি ও পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সুমন মিয়া সহ বেশ কয়েকজন আহত হয়। গুরুতর আহত অবস্থায় তালা প্রতীকের প্রার্থী সুমন মিয়াকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজনা বাড়ে কর্মী সমর্থকদের মধ্যে। জুয়েল চেয়ারম্যান আর হইলো আবেদ হোসেন রুবেল, আমরার কোনো জবান নাই, পরে এলো ভাতারি কু। তবে এরকম ন্যাক্কারজনক কাজ আমরা তার কখনো না দেখি। চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছার আগেই মারা যান সুমন মিয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে রায়পুরা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনা তদন্ত করা হচ্ছে। একাধিক আমাদের পুলিশের পেট্রোল চরাঞ্চল সহ রায়পুরা অঞ্চলে মোতায়েন ছিল এবং প্রার্থীর যেহেতু মৃত্যু হয়েছে তারপর সমর্থকরা স্বাভাবিকভাবে একটু উত্তেজিত থাকবে। সবাইকে নিবৃত্ত করার জন্য আমাদের একাধিক টহল টিম
এই মুহূর্তে আমাদের 5 থেকে 6টি টহল টিম তারা রায়পুরা উপজেলার বিভিন্ন জায়গায় টহল প্রদান করছে। নিহত সুমন মিয়া নরসিংদীর রায়পুরা উপজেলার চর সুবুদ্ধি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নাসির উদ্দিন নাসুর ছেলে। দীপ্ত, বার্তাকক্ষ। অশান্ত বিশ্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তির কপোত উড়িয়েছেন, আজীবন শান্তির অন্বেষণ করেছেন। তাই আজও তার চেতনা বিশ্বজুড়ে প্রাসঙ্গিক বলে জানিয়েছেন আলোচকরা। বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির 51 বছর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তারা এই কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজক সম্প্রীতির বাংলাদেশ। বঙ্গবন্ধু বলেছিলেন, দারিদ্র্য নির্মূল না হলে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। বিশ্ব নেতারাও এখন তাই বলছেন বলে মন্তব্য করেন বক্তারা। জাতির পিতার সংগ্রামী জীবন, রাজনীতি ও তার দূরদর্শী চিন্তা সম্পর্কে তরুণ প্রজন্মকে জানাতে গবেষণা বাড়ানোর তাগিদ দেন বক্তারা। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। বঙ্গোপসাগরে সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণে সাগরে মাছ ধরার ওপর 65 দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে বিশেষ টহল অভিযান শুরু করেছে কোস্টগার্ড। সমুদ্রে মাছের প্রজনন মৌসুমে ডিমওয়ালা মাছ রক্ষায় 20 মে থেকে শুরু হয়েছে সরকারি নিষেধাজ্ঞা। উপকূলীয় বিভিন্ন এলাকায় জেলে ও ফিশিং বোটের মালিক শ্রমিকদের সচেতন করতে মাইকিং ও লিফলেট বিতরণ করছে কোস্টগার্ড। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে বৃহস্পতিবার একদিনের শোক পালন করেছে বাংলাদেশ। দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে থাকা বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। একই সঙ্গে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়া হয়েছে। এছাড়া অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার দুপুরে গুলশানে ইরানের দূতাবাসে যান এবং সেখানে রাখা শোক বইতে স্বাক্ষর করেন। পরে বিএনপি মহাসচিব বলেন, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চপদস্থ কর্মকর্তারা হেলিকপ্টার দুর্ঘটনায় ইন্তেকাল করায় তারা গভীরভাবে শোকাহত। এই মুহূর্তে যখন বিশ্বে অভিজ্ঞ রাজনীতিকদের খুব বেশি প্রয়োজন, সেই মুহূর্তে ইব্রাহিম রাইসির মতো একজন অভিজ্ঞ, বিচক্ষণ এবং জনপ্রিয় নেতার এই হঠাৎ দুর্ঘটনায় চলে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনা বলে মনে করি। বিশিষ্টজনদের প্রশংসায় ভাসল মেঘনা কন্যা। বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী ও সুইস রাষ্ট্রদূত সহ বিভিন্ন শ্রেণীর দর্শকদের সরব উপস্থিতিতে মুখর হয়ে চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনী হয়। তারা বলেন, এই ধরনের চলচ্চিত্র সমাজে সচেতনতা বাড়াবে, নারী পাচার সহ সমাজের অসঙ্গতি রোধেও রাখবে বিশেষ ভূমিকা। ঈদুল ফিতরে মুক্তি পাওয়া মেঘনা কন্যা সিনেমাটি এরই মধ্যে দর্শকপ্রিয়তা পেয়েছে। সিনেমাটির গল্প নারী পাচার, এতে উঠে এসেছে গ্রাম ও শহরের দুই নারীর শেকল ভাঙার চিত্র। রাজধানীর স্টার সিনেপ্লেক্সে বুধবার সন্ধ্যায় চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনীতে উপস্থিত হন বিশিষ্টজন সহ বিভিন্ন শ্রেণীর দর্শক। সত্য ঘটনা ও বাস্তবতার নিরিখে নির্মিত চলচ্চিত্রটি সামাজিক আন্দোলনের ভূমিকায় দাঁড়িয়েছে বলে মনে করেন তারা। হিউম্যান ট্রাফিকিংয়ের যে একটা করুণ একটা পরিস্থিতি হয় এবং সেটা যে আমাদের আসলেই মোকাবেলা করা দরকার, সেটা এর মধ্য দিয়ে ফুটে উঠেছে। সবসময় সিনেমা দেখে তারা কিন্তু বুঝতে পারবে যে এইটা কত বড় একটা ঘটনা এবং এখান থেকে
এটা প্রতিরোধের জন্যই এই ধরনের সিনেমা কিন্তু আরও অনেক হওয়া উচিত বলে আমি মনে করি। এখানে শুধু নারী সমাজই না, এখানে পুরুষ এবং অন্যান্যরা সচেতন হবে এই সিনেমাটা দেখে। মেঘনা কন্যা চলচ্চিত্রটি বিনোদনের পাশাপাশি সমাজের অসঙ্গতি রোধেও বিশেষ ভূমিকা রাখবে বলে মত বিশিষ্টজনদের। যে সমাজে কি ঘটে, সমাজের প্রভাবশালী ব্যক্তিরা যে গ্রামান্তরে যে প্রভাবশালী ব্যক্তিরা কীভাবে মিসলিড করে সেটাই তো তুলে ধরেছেন। আমি মনে করি উনি একটা সাহসী স্টেপ নিয়েছেন। সারা জীবনের মধ্যে সবচেয়ে ভালো জিনিসের মধ্যে একটা জিনিস, ফাইটিং এগেইনস্ট ক্রাইম, এগেইনস্ট ট্রাফিকিং, ভেরি এফেক্টিভ। আই এম সো প্রাউড অফ ইউ। সিনেমার গল্পটি খুব সহজ সরল ও বাস্তবধর্মী। মানুষের কাছে এর বার্তাটি পৌঁছাবে দ্রুত এবং এটি সবাই দেখবে আমার বিশ্বাস। চলচ্চিত্রটি দেখে দর্শকের মনে দাগ কাটার পাশাপাশি সচেতন হবেন বলেও প্রত্যাশা মেঘনা কন্যার পরিচালকের। স্কুল লেভেলে, বিশেষ করে গার্লস স্কুলে এটা স্কুলে পাঠ্যপুস্তক হওয়া উচিত, যে তোমরা প্রতারিত হও না। বিভিন্নভাবে আপনার পাচারটা কিন্তু দেশের মধ্যে হয়, দেশের বাইরেও হয়, তো এই জন্য ওদেরকে সচেতন করতে হবে। দেশে বিদেশে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে মেঘনা কন্যা। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। ওয়ালটন পণ্য কিনে মিলিয়নিয়ার হওয়ার কাতারে এবার যুক্ত হলেন বন্দরনগরী চট্টগ্রামের ব্যবসায়ী আবু আলম। ঈদ উপলক্ষে দেশব্যাপী চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন 20 এর আওতায় দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে নগদ 10 লাখ টাকা পেয়েছেন তিনি। হয়েছেন ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইনের 36তম মিলিয়নিয়ার। মঙ্গলবার বন্দরনগরীর আগ্রাবাদে ওয়ালটনের ডিস্ট্রিবিউটর শোরুম KSTL এন্টারপ্রাইজে আয়োজিত এক অনুষ্ঠানে আবু আলমের হাতে 10 লাখ টাকার চেক তুলে দেন চিত্রনায়ক ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান এবং চিত্রনায়িকা অপু বিশ্বাস। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। জন্মশহর মাশহাদে আজ দাফন করা হবে ইরানের প্রেসিডেন্ট মোহাম্মদ ইব্রাহিম রাইসিকে। এর আগে বুধবার তেহরানে হয় রাইসির জানাজা। ইমামতি করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি, যেখানে অংশ নেন লাখ লাখ শোকার্ত জনতা। রাষ্ট্রীয় শ্রদ্ধা, দোয়া ও জানাজার এই আয়োজনে বিদেশি অতিথিদের মধ্যে ছিলেন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া, লেবাননের হিজবুল্লাহর দ্বিতীয় শীর্ষ শেখ নাইম কাশেম। পরে মরদেহ নেওয়া হয় খোরাসান প্রদেশের বীরজান্দ শহরে। সেখানে আজ প্রয়াত প্রেসিডেন্টের আরও একটি জানাজা হয়। পরে মরদেহ নেওয়া হবে মাশহাদে। 3 দিনব্যাপী শেষ বিদায়ের আয়োজন শেষ হবে রাইসির দাফনের মধ্য দিয়ে। پس از تکبیر دوم صلوات بر حضرت همه با هم صدا میزنیم ইরান যখন একাধিক ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যার মুখে, তখনই হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। একই সাথে মারা যান পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ কয়েকজন শীর্ষ সরকারি কর্মকর্তা। তাই এই মৃত্যু নিয়ে উঠেছে নানা প্রশ্ন। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু ঘিরে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে, যদিও প্রাথমিকভাবে বৈরী আবহাওয়াকে দায়ী করা হয়েছে। সন্দেহ দানা বেঁধেছে খোদ ইরানিদের মনেও। ঘটনা তদন্তে সহায়তা করছে তুরস্ক, রাশিয়া সহ অনেক দেশ। রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের কারণ সম্পর্কে ইউরোপীয় ইউনিয়নের এভিয়েশন সেফটি এজেন্সি USA বলছে, উঁচু পার্বত্য এলাকা ও গভীর উপত্যকার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় পাইলট বিভ্রান্ত হতে পারেন। সংস্থাটি আরও জানায়, গভীর উপত্যকায় বাতাসের গতি ও দিক আচমকা অপ্রত্যাশিতভাবে পাল্টে যেতে পারে। এছাড়া এসব জায়গা দিয়ে চলাচলের সময় কুয়াশা অত্যন্ত বিপজ্জনক একটি বিষয়। কাইল বেইলি নামের একজন বেসামরিক বিমান পরিবহন বিশেষজ্ঞ গণমাধ্যমকে জানিয়েছেন, বিধ্বস্ত হওয়ার আগে রাইসিকে বহনকারী হেলিকপ্টারের পাইলটরা সহায়তা চেয়ে যোগাযোগের চেষ্টা করেননি, ফলে যান্ত্রিক ত্রুটি হওয়ার সম্ভাবনাই বেশি। প্রশ্ন উঠেছে হেলিকপ্টারটির বয়স নিয়েও। দুর্ঘটনার শিকার বেল 212 মডেলের হেলিকপ্টারটি 1979 সালে ইরানের ইসলামী বিপ্লবের আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা।
সুইজারল্যান্ডের জেনেভা ভিত্তিক ব্যুরো অব এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট আর্কাইভসের তথ্য অনুযায়ী 1979 থেকে 2023 সাল পর্যন্ত ইরানের 253টি বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। এসব দুর্ঘটনায় 3,335 জনের প্রাণহানি হয়েছে। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ। এবারে জানিয়ে দেব খেলার খবর। সিরিজে টিকে থাকার মিশনে দ্বিতীয় টি-20তে আজ যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। হিউস্টনে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। যুক্তরাষ্ট্রের কাছে প্রথম টি-20তে 5 উইকেটের বড় ব্যবধানে হারে নাজমুল শান্তর দল। এই সিরিজ দিয়ে টি-20 বিশ্বকাপে নিজেদের সেরা একাদশ বাছাইয়ের কাজ করছে বাংলাদেশ। হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সের উইকেট সম্পর্কেও যথেষ্ট ধারণা নেই ক্রিকেটারদের। সুযোগটা কাজে লাগাতে চায় মার্কিনিরা। প্রথমবারের মতো কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি তাদের সামনে। একদম নতুন ও ভিন্ন কন্ডিশন হওয়ায় সিরিজের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে হেরেছে বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন বিসিবির নির্বাচক হান্নান সরকার। প্রিপারেশনে একটা গ্যাপ তো ছিল এখানে যাওয়ার পরে কন্ডিশনের সঙ্গে অ্যাডজাস্ট করার ব্যাপারটা, তো সেটার একটা ইম্প্যাক্ট প্রথম ম্যাচে পড়েছে। আমরা দেখেছি প্লেয়ারদের পারফরমেন্স এবং বোলিং ব্যাটিং প্রতিটা জায়গায় কিন্তু স্ট্রাগল করেছে। ব্যাটসম্যানরা যেমনটা শুরুতে করেছে, পরের দিকে বলাররাও কিন্তু করেছে। তারা হয়তো বাতাসের জন্য একটু টাফ টাইম পার করতে হয়েছে, বাতাসের এগেনস্টে, বাতাসের ফরে বোলিং করার যে ব্যাপার, লাইন লেন্থের ব্যাপার, সেই জায়গায় কিছুটা স্ট্রাগল করেছে। বাট আমি আশাবাদী যে এই মাঠে আজকে আবার আমরা একটা ম্যাচ খেলবো এবং আমরা সেখানে কামব্যাক করব। আসলে প্রথম ম্যাচ অনেক সময় হয় না যে বোঝার আগেই একটা অঘটন ঘটে যায়, সেরকমটাই ঘটেছে আমার বিশ্বাস। 2 জুন থেকে শুরু হবে এবারে টি-20 বিশ্বকাপ। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ দেখাবে নাগরিক টিভি। দুপুরে ঢাকা ক্লাবে এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেন নাগরিক টেলিভিশনের কর্মকর্তারা। এ সময় বিসিবির অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, নির্বাচক হান্নান সরকার এবং নারী উইংয়ের প্রধান হাবিবুল বাশার উপস্থিত ছিলেন। এ সময় নাগরিক টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক নাভিদুল হক এবং বার্তা প্রধান দীপ আজাদ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রেখে চলছি এবং আমাদের 34,000 দর্শক ধারণ ক্ষমতার নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে আসন্ন টি-20 বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই যাত্রা শুরু করবে বিশেষভাবে এই বিশ্বকাপের জন্য নির্মিত নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়াম। এবারে টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলায় একই ভেন্যুতে 10 জুন সাউথ আফ্রিকার বিপক্ষে লড়বে বাংলাদেশ। এছাড়া মোট 8টি ম্যাচ আয়োজিত হবে এই ভেন্যুতে। বিশ্বকাপের উদ্বোধনী দিন 1 জুন প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু হবে ঢাকার সময় রাত 8টায়। শুক্রবার থেকে শুরু হচ্ছে ডিসিএল প্রেসিডেন্ট কাপ ন্যাশনাল টেনিস টুর্নামেন্ট 2024। 27 মে পর্যন্ত ঢাকা ক্লাব টেনিস কোর্ট ও রমনার শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। দেশের 30টি টেনিস ক্লাবের 205 জন খেলোয়াড় অংশ নেবেন এই প্রতিযোগিতায়। চ্যাম্পিয়ন দলকে দেয়া হবে 50,000 ও রানার্স আপ দল পাবে 35,000 টাকা। দর্শক, দীপ্ত সংবাদ শেষ করবো, কিন্তু তার আগে জানিয়ে দেব নিটল টাটা সংবাদ শিরোনাম আরও একবার। এমপি আনারের হত্যাকারীরা চিহ্নিত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকায় এসেছে ভারতের গোয়েন্দা দল। প্রার্থী নিহতের ঘটনায় নরসিংদীর রায়পুরা উপজেলায় ভোট স্থগিত। এলাকায় থমথমে পরিস্থিতি। দ্বিতীয় টি-20তে আজ যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। হিউস্টনে ম্যাচ শুরু রাত 9টায়। দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6:50 দেখার আমন্ত্রণ রইল। আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সকলকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।